আসসালামু আলাইকুম। আমরা আজকে মেনলি স্টোমাক প্যাথোলজি নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার টপিকটি মেনলি থাকবে গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রোপ্যাথি নিয়ে। তো সেই আলোচনায় যার আগে আমরা একটু স্টোমাকের মেকানিজম অফ ড্যামেজ টু মিউকোজা এবং এটার প্রোটেক্টিভ ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে চাই। আমাদের মেইন যে ড্যামেজ মিডিয়েট করবে সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক এইচসিএল। এইচসিএল নিজে অ্যাসিড হিসেবে ড্যামেজ করে, তাছাড়া হচ্ছে যে প্রোটিওলাইটিক যে এনজাইম বা পেপটিক এনজাইম এদের ওরা অ্যাক্টিভেট করে এবং এদের মাধ্যমে ওরা প্রোটিওলাইটিক ড্যামেজ করে থাকে। এছাড়া হচ্ছে এদের এগেনস্টে ন্যাচারালি কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, টু বি এক্স্যাক্ট 6টা প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে। তো মেইনলি নাম্বার 1 হচ্ছে আমাদের সারফেস এপিথেলিয়াম একটা মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাছাড়া এরা বিভিন্ন জিনিস সেক্রেট করে, তার মধ্যে নাম্বার 1 মিউকাস। মিউকাসটা সেক্রেটেড হয় সারফেস এপিথেলিয়ামের ফোভিওলার সেল দিয়ে। এই ফোভিওলার সেলরা হচ্ছে মিউকাস এবং ফসফোলিপিড সেক্রেট করে একটা ফ্লুইড লেয়ার তৈরি করে। এই ফ্লুইড লেয়ারের মধ্যে বাইকার্বনেট আয়ন ট্রান্সপোর্টারের মাধ্যমে সারফেস এপিথেলিয়াল ডাইরেক্টলি ইজেক্ট করে। দেন এটা দুইটা মিলে, এই বাইকার্বনেট এবং মিউকাস এবং ফসফোলিপিড তিনজন মিলে আর কি একটা আনস্টার্ড ফ্লুইড লেয়ার তৈরি করে, যেটা নিউট্রাল পিএইচ থাকে। এই নিউট্রাল পিএইচটা অ্যাসিডটাকে কাউন্টার অ্যাটাক করে। এছাড়া হচ্ছে যেন কোনো ইস্কেমিক ড্যামেজ না হয় এই এপিথেলিয়ামে, এর জন্য একটা নর্মাল ব্লাড ফ্লো দরকার। সো মিউকোজাল ব্লাড ফ্লো প্লেজ আ রোল। এছাড়া এই ব্লাড ফ্লোটা এই গ্যাস্ট্রিক যে অ্যাসিড এইচসিএল এটার ওয়াশ আউটেও ভূমিকা রাখে। তাছাড়া হচ্ছে এইখানে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, এটা নন ফাংশনাল হয়ে যায়, এজন্য আমাদের এই এপিথেলিয়ামটা রেগুলারলি চেঞ্জড হয়। আচ্ছা, এই যে ফোভিওলার সেল, এটা নিয়ে আমার বলার একটা কথা ছিল, এটা 3 থেকে 7 দিন পর আর কি হয়, রিপ্লেসড হয়। আনলাইক চিফ সেল এবং প্যারাইটাল সেল, এটা বেশ কিছুদিন পর পর রিপ্লেসড হয়। আচ্ছা, এনিওয়েজ, তো এছাড়া হচ্ছে একটা ভাইটাল জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আসলে এই যে সবগুলি, এই রিজেনারেশন থেকে শুরু করে ব্যারিয়ার মেনটেনেন্স, মিউকোসাল ব্লাড ফ্লোস, বাইকার্বনেট সেক্রেশন, মিউকাস সেক্রেশন, সব কয়টা জিনিসে ভূমিকা রাখে। তো এটা একটু আলোচনার দাবি রাখে, সো আমি একটু ইলাবোরেট করছি। এটা যদি একটা প্যারাইটাল সেল হয়, এইখানে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের রিসেপ্টর থাকে, আর এই পাশে এটা যদি লুমেন হয়, এই লুমেনে হচ্ছে H+টা প্যারাইটাল সেল সেক্রেট করে, এটা আমরা জানি। এবং এটা মেডিয়েটেড হয় একটা স্পেশাল আয়ন চ্যানেল দিয়ে, যেটার নাম হচ্ছে H+ পটাশিয়াম ATPase। এখানে হচ্ছে H+টা বের করে একটা পটাশিয়াম ওরা ঢুকিয়ে নেয় অ্যাট দ্য কস্ট অফ 1 ATP, এবং এইটা মেডিয়েট করে হচ্ছে অ্যাসিটাইলকোলিন এবং হচ্ছে হিস্টামিন। তো অ্যাসিটাইলকোলিনটা আমাদের ভেগাল স্টিমুলেশনে নার্ভ এন্ডিং থেকে আসে, আর হিস্টামিন H2 টু বি এক্স্যাক্ট, H2 রিসেপ্টরের সঙ্গে হিস্টামিন বাইন্ড করে। এরা দুজনেই হচ্ছে পজিটিভ স্টিমুলেশন দেয় এই H+ রিলিজের ক্ষেত্রে। বাট একটা থার্ড রিসেপ্টর আছে, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর। এই প্রোস্টাগ্ল্যান্ডিন এই রিসেপ্টরে বাইন্ড করলে জি ইনহিবিটরি একটা ক্যাসকেড বা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম স্টিমুলেটেড হয়, যার কারণে হচ্ছে এই H+ সেক্রেশনটা বন্ধ হয়ে যায়। এভাবে ডাইরেক্টলি প্রোস্টাগ্ল্যান্ডিন এই H+ সেক্রেশনটাকে ইনহিবিট করে। আচ্ছা, এবার আসি আমরা ইনজুরির মেকানিজমগুলি। টু বি এক্স্যাক্ট হচ্ছে সবাই HCl সেক্রেশনের সঙ্গে রিলেটেড। নাম্বার 1 হচ্ছে H. pylori ইনফেকশন, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন একটা মেকানিজমে তৈরি করে, যেটা পরে আর কি আমরা আলোচনা করব। সেটা দিয়ে হচ্ছে ওরা বাইকার্বনেট আয়ন চ্যানেলটাকে ব্লক করে দেয়, যার কারণে আর কি এই নিউট্রাল পিএইচটা মেনটেন হয় না, HCl দিয়ে ড্যামেজ হয়। এনসেড হচ্ছে কক্স ইনহিবিটর, কক্স বা সাইক্লোঅক্সিজেনেস যে এনজাইমটা, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথিসিসে আর কি হেল্প করে। এটা পাথওয়ের একটা ভাইটাল এনজাইম, এবং এইটা ইনহিবিশনের মাধ্যমে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টগুলি অ্যাচিভড হয়। কিন্তু তাছাড়া একটা বাজে সাইড এফেক্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যাওয়ার কারণে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের যে অ্যান্টি H+ এফেক্টগুলি ব্লকড হয়ে যায়। এর জন্য দেখা যায় যারা ক্রনিক কোনো পেইনের পেশেন্ট, যেরকম নিউরোপ্যাথিক পেইন হোক বা আর্থ্রাইটিসের পেশেন্ট হোক, তাদের রেগুলার এনসেড খাওয়া লাগে, এবং তার কারণে তাদের অনেক সময় একটা সাইড এফেক্ট হিসেবে গ্যাস্ট্রাইটিস থাকে। টোবাকো, স্মোকিং একটা আননোন মেকানিজমে ইনজুরি করে থাকে। অ্যালকোহল হচ্ছে ডাইরেক্টলি টক্সিক টু মিউকোজা। গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি, এটা যে কোনো কজেই হোক, সেটা হচ্ছে আমরা জানি যেটা ড্যামেজ করবে। ডেনাল গ্যাস্ট্রিক যে রিফ্লাক্স, এর জন্য হচ্ছে এই গ্যাস্ট্রিক কন্টেন্টগুলি ডিউডেনামে যাওয়ার পর আবার যদি ফেরত আসে, তখন আর কি বেশিক্ষণ ধরে এই অ্যাসিডিক পিএইচের এক্সপোজারে স্টোমাকের থাকা লাগে, এটা একটা ড্যামেজিং জিনিস হতে পারে। এগুলি সব হচ্ছে ইনক্রিজ ড্যামেজের জন্য আর কি দায়ী। এছাড়া যদি কোনো কারণে ইম্পেয়ার ডিফেন্স দেখা যায়, যেরকম হচ্ছে যদি ব্লাড ফ্লোটা কমে যায়, এটাই মেনলি, যে যদি প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে এইগুলি মেডিয়েটেড হতে পারে এই ইনক্রিজ ড্যামেজটা। এজন্য এনসেড একটা ডিফেন্সের ইম্পেয়ারমেন্ট করে, এটা বলা যায়। এছাড়া হচ্ছে যদি ব্লাড ফ্লো কমে যায়, ইস্কেমিয়া, শক,
এগুলি যদি ডেভেলপ করে দেন হচ্ছে স্টোমাকের মিউকোজার ড্যামেজড হবে ডাইরেক্টলি। সেই ক্ষেত্রে এই যে সেলগুলি আছে মিউকাস সিক্রেটিং সেল, বাইকার্ব সিক্রেটিং সেল, দেন এপিথেলিয়াল যে ব্যারিয়ার সব কিছুই নষ্ট হয়ে যাবে, যার কারণে হচ্ছে গ্যাস্ট্রাইটিস হওয়াটা সুগম হয়ে যাবে। এবার আসা যাক মূল আলোচনায়, গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রোপ্যাথি। ফার্স্টলি আমরা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রোপ্যাথি নিয়ে আলোচনা করব, বাট তারও আগে আমি একটু গ্যাস্ট্রাইটিস কি গ্যাস্ট্রোপ্যাথি কি ডিস্টিংশন করতে চাই। গ্যাস্ট্রাইটিস বলতে আমরা মেইনলি বুঝাই হচ্ছে, অ্যাজ দ্য নেম সাজেস্টস, আইটিস আছে লাস্টে, ইনফ্ল্যামেশন অফ স্টোমাক মিউকোজা। কিন্তু এটা গ্যাস্ট্রোপ্যাথিতেও সেম জিনিস, এখানেও ইনফ্ল্যামেশন অফ স্টোমাক মিউকোজা পাওয়া যাবে, কিন্তু এখানে ডিস্টিংশন হচ্ছে গ্যাস্ট্রাইটিসে নিউট্রোফিল পজিটিভ পাওয়া যাবে নিউট্রোফিল, বাট গ্যাস্ট্রোপ্যাথিতে অনেক সময় নিউট্রোফিল পাওয়া যায় না, যেরকম এনসেইড ইনডিউস গ্যাস্ট্রোপ্যাথি বা অ্যালকোহল ইনডিউস গ্যাস্ট্রোপ্যাথি, বাইল ইনডিউস গ্যাস্ট্রোপ্যাথি। এনসেইডটা আমরা ইমাজিন করতে পারি, যেহেতু এনসেইড অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা ভূমিকা পালন করে, এক্ষেত্রে নিউট্রোফিল পাওয়া যেতে পারে না। এছাড়া অ্যালকোহল বাইলেও এরকম দেখা যায় যে নিউট্রোফিল অ্যাবসেন্ট। আচ্ছা, এবার আমরা ফিচারটা দেখি যে গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রোপ্যাথি অ্যাকিউট যেটা, এই ক্ষেত্রে আমরা মেইন ফিচার পাবো হচ্ছে ডিসপেপসিয়া। ডিসপেপসিয়াটাই এখানে আমি ভাগ করে লিখছি, এখানে এপিগ্যাস্ট্রিক বা অ্যাবডোমিনাল পেইন পাওয়া যাবে, এপিগ্যাস্ট্রিকই মোর কমন, সো এটাই আমি এখানে লিখছি। এছাড়া নজিয়া অ্যান্ড ভমিটিংয়ের ফিচার্স পাওয়া যাবে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে সিমটমস যেগুলি এই এপিগ্যাস্ট্রিক পেইন এবং ভমিটিং, এই সিমটমসগুলো ওয়ার্সেন্ড বাই ইনটেক অফ ফুড। আর আমরা হচ্ছে এই গ্যাস্ট্রাইটিসের কজগুলি যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা দুইটা কজ পাবো, স্ট্রেস রিলেটেড, নন স্ট্রেস রিলেটেড। স্ট্রেস রিলেটেড কজের মধ্যে প্রথম যে ইনজুরিটা সারপ্রাইজ, সেটার নাম হচ্ছে স্ট্রেস আলসার। তো স্ট্রেস আলসার হচ্ছে মেইনলি সেপসিস, দেন ট্রমা, দেন শক, এইসব কজে হয়ে থাকে, এবং তিনটারই কমন আমরা যদি ফাইন্ডিং দেখি, এখানে রিডিউসড ব্লাড ফ্লো বা রিডিউসড ব্লাড প্রেশারের জন্য হয়। তো এই ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে দেখা যায় যে স্টোমাকের ব্লাড ফ্লো যেটা, এটা কমে যাচ্ছে, এর কারণে ইসকেমিক ইনজুরি দেখা যাচ্ছে। তো এই ইসকেমিক ইনজুরি রিলেটেড আমি একটা কথা বলতে চাই যে এই ক্ষেত্রে লোকালি এন্ডোথেলিন 1 নামের একটা ফ্যাক্টর রিলিজ হয়, যেটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে ফার্দার ড্যামেজ করে। এছাড়া হচ্ছে কার্লিং আলসার হচ্ছে ইউজুয়ালি বার্ন রিলেটেড, এবং প্রক্সিমাল ডিউডেনামে এটা আর কি পাওয়া যায় এই আলসারটা। এইখানে প্যাথোলজি হচ্ছে বার্নের কারণে ব্লাড ফ্লোটা কমে যায় এবং অনেকটা স্ট্রেস আলসারের মতোই বাকি জিনিসটা হয়। কাশিং আলসার, এটা একটু ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল কোনো ডিজিজের জন্য বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনক্রিজড ভেগাল স্টিমুলেশন হয়। ইনক্রিজড ভেগাল স্টিমুলেশনের জন্য অ্যাসিটাইল কোলিন রিলিজটা বেড়ে যায়, এবং আমরা আগেই দেখছি যে প্যারিটাল সেলের উপর অ্যাসিটাইল কোলিনের প্রভাব কী। তো এরা হচ্ছে বেশি বেশি H+ সিক্রেশনটা ফ্যাসিলিটেট করে, যার কারণে হচ্ছে ইসকেমিক ইনজুরি হতে পারে স্টোমাকে। এরপরে আসি আমরা নন স্ট্রেস রিলেটেড কজগুলিতে, যার মধ্যে প্রথম হচ্ছে ডায়োলেফয়েড লেশন। এইটা মেনলি একটা অ্যাবনর্মাল আর্টেরিওলের জন্য হয়, যে অ্যাবনর্মাল আর্টেরিওলটা সিচুয়েটেড থাকে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন এবং লেজার কার্ভেচার বরাবর, অনেকটা এই জায়গায়। এই অ্যাবনর্মাল আর্টেরিওলের জন্য এই আর্টারিটা সাবমিউকোজায় থাকে, সো এই সাবমিউকোজাল ফ্লো কমে যায়, ওভারলাইং এপিথেলিয়ামে ইরোশন হয়, যার কারণে হচ্ছে ব্লিডিং হয়, এবং এইটার চান্সেস বেড়ে যায় এনএসএইড ইউজের জন্য। এবং এক্ষেত্রে ইনজুরিটা সেলফ লিমিটেড, বাট কোপিয়াস অ্যামাউন্টস অফ ব্লাড পাস করতে পারে। এছাড়া হচ্ছে গেইভে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেশিয়া, যার কারণে দেখা যায় যে এই যদি স্টোমাকের একটা এন্ডোস্কোপি করা হয়, পাওয়া যায় যে এরকম একটা পার্টে হাইপারেমিয়া এবং ইনফ্লামেশন, একটা পার্ট হচ্ছে পেইল মিউকোজা, কিছু নেই, আবার একটা এরিয়ায় ডিমা, আবার একটা এরিয়ার মিউকোজা পেইল। তো এরকম করে অল্টারনেটিভ স্ট্রিপস অফ লেয়ার পাওয়া যায়, যার কারণে এটাকে ওয়াটারমেলন স্টোমাক বলা হয়। এবং এইটা ইউজুয়ালি ইডিওপ্যাথিক ম্যাক্সিমাম কেসে, কিন্তু এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিরোসিস অথবা হচ্ছে স্ক্লেরোসিস, এগুলো অনেক সূত্রে পাওয়া যায়। আচ্ছা, এনিওয়েজ, তো মোটামুটি অ্যাকিউট ডিজিজ নিয়ে এইটুকুই। এরপর আসি আমরা ক্রনিক গ্যাস্ট্রাইটিসে, যেটার দুইটা স্পেকট্রাম আছে, একটা হচ্ছে এ টাইপ যেটা হচ্ছে অটোইমিউন, আর একটা হচ্ছে বি টাইপ যেটা ব্যাকটেরিয়া বা H. pylori অ্যাসোসিয়েটেড। তো ফার্স্টলি H. pylori অ্যাসোসিয়েটেডটা নিয়ে একটু বলি। H. pylori হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা টাইপ 4 সেক্রেশন সিস্টেম ইউজ করে এবং হাইলি মোটাইল, এর ফ্ল্যাজেলা থাকে এরকম মাথায়, আর এটার বিভিন্ন ভিরুলেন্স ফ্যাক্টর আছে, যেরকম একটা ইউরিয়াস সেক্রেট করে, দেন হচ্ছে ক্যাগে জিন আছে, এটার ভ্যাকে জিন আছে, তাছাড়া হচ্ছে ব্যাব এ আছে, যেটা হচ্ছে এটার অ্যাডহেসিন, একটা অ্যাডহেশনে হেল্প করে। তো এটা প্রত্যেকটারই আমি কাজ একটু একটু বলছি, বাট এখানে মোস্ট ভাইটাল যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে H. pylori অ্যান্ট্রামে পাওয়া যায়।
এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটিং ফিচার অটোইমিউন থেকে, যেটা হচ্ছে বডি এবং ফান্ডাসে পাওয়া যায়। তো ক্যাগে জিন নিয়ে একটু বলি। ক্যাগে হচ্ছে সেল রেপ্লিকেশন পাথওয়ে এবং হচ্ছে অ্যাপোপ্টোসিস, এই দুইটার সঙ্গে রিলেটেড যে সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে আছে এগুলিকে আর কি ইনহিবিট করে বা ইনফ্লুয়েন্স করে সামহাও। আর ভ্যাক এ পাথওয়ে হচ্ছে পোর ফর্ম করতে হেল্প করে, মানে ভ্যাক এ বলতে ভ্যাকুয়াল অ্যাসোসিয়েটেড প্রোটিন বলে। তো এটা হচ্ছে এরকম একটা প্রোটিন ফর্ম করে মিউকোজার উপর, যেটা হচ্ছে নিউট্রিয়েন্ট বের করে দেয়, দেন হচ্ছে ইমিউনিটি সাপ্রেস করে, বিভিন্নভাবে আর কি ড্যামেজ করে এপিথেলিয়ামে। বাট মোস্ট ভাইটাল যে ভিরুলেন্স ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইউরিয়েজ। এটা হচ্ছে HCl ফাংশনালি কমিয়ে দিতে সাহায্য করে বাই ইনক্রিজিং দি অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া। আমি এক্সাক্ট পাথওয়েটা একটু শর্টে বলছি। আমাদের হচ্ছে যে ইউরিয়ার স্ট্রাকচারটা অনেকটা এরকম, NH2CO NH2। এখন এই হেলিকোব্যাক্টার পাইলোরির যে ইউরিয়েজ এনজাইম, এটা ইউরিয়াকে ভেঙে এরকম অ্যামোনিয়া রিলিজ করে, যে অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম ফর্ম করে। এই অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে HCl এর সঙ্গে রিয়্যাক্ট করে একটা নিউট্রাল pH নিয়ে আসে। তো HCl যেটা প্রোটেক্টিভ একটা মেকানিজম ছিল ব্যাকটেরিয়ার এগেনস্টে, সেই HClটা আর কাজ করতে পারে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তো এখানে H. pylori খুব ইজিলি গ্রো করতে পারে। এবং দুঃখজনকভাবে এটার জন্য লোকাল গ্যাস্ট্রিন প্রোডাকশনটা বেড়ে যায়। এই লোকাল গ্যাস্ট্রিন হচ্ছে ফার্দার HCl রিলিজ করতে বাধ্য করে, যার কারণে আর কি হাইপার অ্যাসিডিটি হয় এবং আমাদের নর্মাল যে গ্যাস্ট্রাইটিসের ফিচার্সগুলো এগুলো ডেভেলপ করে। এ নাইস ফ্যাক্ট টু নোট হচ্ছে যে এই গ্যাস্ট্রাইটিস যেটা H. pylori করে, এটা অ্যাকিউট প্লাস ক্রনিক দুইটার জন্যই দায়ী, বাট আমরা ইউজুয়ালি ক্রনিক কেসটাই মেনলি দেখি। আচ্ছা, এবার আমরা হিস্টোলজিক্যাল ফিচার্স কী কী পাই সেটার দিকে একটু চোখ দিই। H. pylori ইউজুয়ালি সুপার মিউকাস লাইনিং অফ অ্যান্ট্রাল মিউকোজায় পাওয়া যায়। এখানে আমি একটা ছবিতে দেখিয়েছি, এটা একটা মাইক্রোস্কোপিতে দেখা দিয়েছে। এইগুলি হচ্ছে H. pylori। এই H. pylori হচ্ছে এই আমাদের যে ইন্টেস্টাইনাল যে মিউকোজা আছে, এই মিউকোজার একদম লুমেনের মধ্যে আছে, মানে উপরে যে মিউকাস যে লেয়ার আছে সেই মিউকোস লেয়ারের উপর তারা বসে থাকে, এবং এটা মেনলি অ্যান্ট্রামেই পাওয়া যায়। এছাড়া হচ্ছে আমরা হিস্টোলজিক্যালি পাবো যে প্লাজমা সেল ভর্তি থাকবে ল্যামিনা প্রোপ্রিয়ায়, এবং নিউট্রোফিলিক ইনফিলট্রেটও থাকবে এই লুমেন এবং গ্ল্যান্ডেড পিটসের মধ্যে। এছাড়া মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমার মতে, যে লিমফয়েড অ্যাগ্রিগেটগুলি দেখা যাবে, এগুলি আলটিমেটলি মালটোমা ফর্ম করতে পারে, যেটা একটা বিসেল লিমফোমা, একটা ম্যালিগন্যান্ট প্রলিফারেশন। সো H. pylori থেকে যেরকম পেপটিক আলসার হয়ে আলটিমেটলি ইসের দিকে যেতে পারে, গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা, দেন মালটোমার দিকেও এটা যেতে পারে। আচ্ছা, এবার আসি আমরা ডায়াগনোসিস। এখানে আমি জাস্ট রুটিন বা কমনলি যেগুলি করা হয় সেগুলি লিখেছি। এছাড়া আমি একটু ইলাবোরেটলি বলতে চাই, আমরা দুইটা ভাগে করে থাকি, একটা হচ্ছে ইনভেসিভ আর একটা হচ্ছে নন ইনভেসিভ। ইনভেসিভের মধ্যে আমরা বায়োপসি করে থাকি, দেন হচ্ছে র্যাপিড ইউরিয়া টেস্ট, এটা করতে পারি। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কালচার, যেটা হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড, এটাও করে থাকতে পারি। আর নন ইনভেসিভের মধ্যে আমরা এখানে যেটা লিখছি স্টুল অ্যান্টিজেন দেখতে পারি, এটাই হচ্ছে ক্লিনিক্যাল সেটিংয়ে সবচেয়ে বেশি করা হয়। ইউরিয়া ব্রেথ টেস্ট করে দেখতে পারি, এখানে হচ্ছে 13 কার্বন, এটা একটা রেডিও অ্যাক্টিভ কার্বন আইসোটোপ, এইটা ইউজ করে ইউরিয়া প্রিপেয়ার করে সেটা আমরা পারোরাল রোগীকে অ্যাডমিনিস্টার করার পর হচ্ছে আবার আমরা ব্রেথে আর কি চেক করি যে এরকম রেডিও লেভেল কার্বন ডাইঅক্সাইড আছে কিনা, কারণ এটা তো খাওয়ানো হয়েছিল। সো এটা একটা টেস্ট হতে পারে, এটা প্রসেসটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। স্টুলে আর কি আমরা অ্যান্টিজেন পাই কিনা এটা দেখা হয়। আর RDT করা হয় সেরোলজির মধ্যে, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট হিসাবে। এভাবে আর কি আমরা ডায়াগনোস করে থাকতে পারি, বাট মেইনলি স্টুল অ্যান্টিজেন দিয়েই ফাংশনাল ডায়াগনোসিস করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্ট হচ্ছে ট্রিপল থেরাপি নামে পরিচিত। ট্রিপল থেরাপি হচ্ছে কারণ 3টা ড্রাগ দেওয়া হয় ওভার 7 to 10 days ইনিশিয়ালি। এই ক্ষেত্রে চুজ করা হয় হচ্ছে একটা প্রোটন পাম্প ইনহিবিটর, পার্টিকুলারলি ওমেপ্রাজল আমরা ইউজ করতে পারি 20 গ্রাম। তারপরে হচ্ছে আমরা 3টা অ্যান্টিবায়োটিক থেকে যে কোনো 2টা চুজ করে থাকি, মেট্রোনিডাজল, অ্যামক্সিসিলিন আর হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন। এর মধ্যে ক্ল্যারিথ্রোমাইসিনটা স্পেসিফিক মনে করা হয়, এজন্য ইউজুয়ালি এটা ইনক্লুড করাই হয়। মেট্রোনিডাজল আর অ্যামক্সিসিলিন থেকেই একটা চুজ করা হয়। তো এইটার এফিকেসি বাড়ানোর জন্য ওমেপ্রাজলকে হাই ডোজ করা হয়, মানে ডাবল ডোজ দেওয়া হয় অনেক সময়। আর এই যে থেরাপিটা 7 থেকে 10 দিন চলে, এটা 14 দিন পর্যন্ত এক্সটেন্ড করা হয়। এক্ষেত্রে অ্যারাউন্ড 90% সাকসেস রেট দেখা যায়, বাট রিসেন্টলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য সাকসেস রেটটা কমে 70% এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে অটোইমিউন। এক্ষেত্রে আমাদের প্যাথোলজিটা মেনলি দেখা দেয় বডি অ্যান্ড ফান্ডাসে, এবং এটা ক্যারেক্টারাইজ বাই সিভিয়ার অ্যাট্রফি, মানে মিউকোজাল গ্ল্যান্ডের সিভিয়ার অ্যাট্রফি দেখা যায়।
আর এটা ক্লিনিক্যাল ফিচার 3A's দিয়ে মনে রাখতে পারি। অটোইমিউনের এ, ফিচারেও 3টা এ, পার্নিশিয়াস অ্যানেমিয়া, অ্যাট্রফি অফ মিউকোজা উইথ ইন্টেস্টিশনাল মেটাপ্লেজিয়া, আর অ্যাক্লোরহাইড্রিয়া, যেখানে হচ্ছে রিডিউসড H+ দেখা যাবে। তার সঙ্গে আর কি আমরা ইনক্রিজ গ্যাস্ট্রিন লেভেল পাবো। এটা হচ্ছে একটা মানে কমপ্লিমেন্টারি মেকানিজম আর কি, মানে একটা নেগেটিভ ফিডব্যাক, এবং সেইটার জন্য হচ্ছে জি সেল হাইপারপ্লেজিয়া হবে। তো প্যাথোজেনেসিসটা যদি আমি একটু বলি, এক্ষেত্রে হচ্ছে CD পজিটিভ টি সেলরা আমাদের গ্যাস্ট্রিক যে প্যারাইটাল সেলের কম্পোনেন্টগুলিকে, এগুলিকে আর কি ফরেন বডি হিসেবে বিবেচনা করবে। H+, K+, ATPase এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে এরা ধ্বংস করবে। এইটার জন্য H+, K+, ATPase ধ্বংসের জন্য H+ সেক্রেশন কমে যাবে, এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর সেক্রেটিং মেকানিজমের ধ্বংসের জন্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর সেক্রেশন কমে যাবে। H+ কমে যাওয়ার কারণে আমাদের যেরকম অ্যাক্লোরহাইড্রিয়া দেখা দিবে, সেটার জন্য একটা কমপ্লিমেন্টারি মেকানিজমে গ্যাস্ট্রিন সেক্রেশন বাড়বে, যেন গ্যাস্ট্রিনেমিয়া দেখা দিবে। আর হচ্ছে গ্যাস্ট্রিন সেক্রেশন বাড়ানোর জন্য জি সেল হাইপারপ্লেজিয়া হবে। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর কমে যাওয়ার জন্য ভিটামিন B12 অ্যাবজর্পশন কমে যাবে, পার্নিশিয়াস অ্যানেমিয়া দেখা দেবে। ক্লিনিক্যাল ফিচার মেনলি আমরা যেটা দেখবো, এটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানেমিয়ার ফিচারগুলোই আমরা দেখতে পাই। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা মেগালোব্লাস্ট দেখতে পাই, দেন হচ্ছে টাংটা হচ্ছে বিফি একটা অ্যাপিয়ারেন্স থাকবে, আর অ্যাট্রফিক গ্লোসাইটিস দেখা দেবে। তারপরে হচ্ছে আমরা পাবো ম্যাল অ্যাবজর্পশন দেখা দেবে। তো এই ফিচারগুলি আর কি আমরা ক্লিনিক্যালি পাই। আর এটা ক্যারেক্টারাইজড বাই কী মানে ক্যারেক্টারিস্টিক ফিচার কী যদি বলি একবার আমি শর্টে, ভিটামিন B12 রিডাকশন, দেন হচ্ছে সেরাম পেপসিনোজেন 1 রিডাকশন। এটা হচ্ছে চিফ সেলের রিডাকশন হয়। এখন চিফ সেলের এগেনস্টে কোনো অটো অ্যান্টিবডি তৈরি হয় না, মানে এটার এগেনস্টে কোনো টি সেল মেডিয়েটেড চলে না। চিফ সেল আর কি ডিস্ট্রাকশনের জন্য হয়, বাট চিফ সেলের এগেনস্টে CD8 পজিটিভ টি সেলরা কাজ করে না। কিন্তু যখন সিভিয়ার গ্যাস্ট্রিক অ্যাট্রফি হয়, তখন হচ্ছে অন্য গ্যাস্ট্রিক কম্পোনেন্টের সঙ্গে এই চিফ সেলরাও ধ্বংস হয়ে যায়, তাই হচ্ছে এই পেপসিনোজেন লেভেলটাও কমে যায়, আর অ্যাক্লোরহাইড্রিয়া হয়, HCl-টা কমে যাবে। ইমিউনোগ্লোবুলিন আমরা পাবো কিছু অটো অ্যান্টিবডি, আর এন্ডোক্রাইন হাইপারপ্লেজিয়া হবে, এটা তো আমরা আগেই দেখলাম। সো এই কজগুলির জন্য আর কি আমরা এটা একটা ভালো ডায়াগনস্টিক ফিচার পাবো। লাস্টে আমি ফিনিশ করতে চাই পাইলোরি এবং অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের যে মেইন ডিফারেন্সগুলি, 8টা ডিফারেন্স এখানে আছে, এবং অটোইমিউন রিলেটেড আমি যা স্কিপ করেছি এখানে সেগুলি প্রসঙ্গ চলে আসবে। H. পাইলোরির হচ্ছে লোকেশন অ্যান্ট্রাম এবং অটোইমিউন বডি এবং ফান্ডাসে, এটা আগেই আমার বলা হয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে এখানে হিস্টোলজিক্যালি আমরা H. পাইলোরির ক্ষেত্রে পেয়েছিলাম নিউট্রোফিল মেনলি, আর প্লাজমা সেল কিছুটা পেয়েছিলাম, বাট এইখানে প্রিডমিনেন্ট হচ্ছে মনোনিউক্লিয়ার যেগুলো লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। নিউট্রোফিলও পাওয়া যায়, বাট এটা একটু কম পাওয়া যায়। অ্যাসিড প্রোডাকশন H. পাইলোরিতে আমি দেখেছিলাম বেশি হয়েছে বা নর্মাল ছিল, এখানে স্লাইটলি ডিক্রিজ না, নর্মাল আমরা বলি। বাট অটোইমিউনের ক্ষেত্রে আমরা অ্যাক্লোরহাইড্রিয়া দেখতে পাই, সো HCl কমে যাবে, গ্যাস্ট্রিন অটোইমিউনে বেড়ে যাবে, এখানে নর্মালি থাকে, ডিক্রিজটার মাথায় না রেখে নর্মাল থাকে। আদার লিজনসের মধ্যে H. পাইলোরিতে আমরা ইনফ্লামেটরি পলিপস দেখতে পাবো বা হাইপারপ্লেজিয়া, আর অটোইমিউনে হচ্ছে নিউরো এন্ডোক্রাইন হাইপারপ্লেজিয়া, আমরা আগে দেখছিলাম যে জি সেল হাইপারপ্লেজিয়া ছিল। সেরোলজিতে H. পাইলোরি এগেনস্ট অ্যান্টিবডি, অটোইমিউনে প্যারাইটাল সেলের এগেনস্ট অ্যান্টিবডি। এর ফলাফল আর কি সিকুয়েল হিসেবে আমরা পাবো পেপটিক আলসার ডিজিজ, অ্যাডিনোকার্সিনোমা আমরা অটোইমিউনেও পাই। এই দুইটা কমন ফিচার আমরা মাথায় রাখতে পারি। ম্যালটোমাও ডেভেলপ করতে পারে, এটা আমরা আগে দেখছি। আর অটোইমিউনের ক্ষেত্রে আমরা ম্যাসিভ হাইপারট্রফি যেটা জানি, কার্সিনয়েড টিউমার হতে পারে, পার্নিশিয়াস অ্যানেমিয়া ডেভেলপ করতে পারে, এটা আমরা দেখলাম একটু আগে। অ্যাসোসিয়েশনের মধ্যে H. পাইলোরি যেহেতু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, সো এটা বোঝা যাচ্ছে যে লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের লোকদের মধ্যে থাকবে। অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের মধ্যে আমরা পাবো হচ্ছে অন্য অটোইমিউন ডিজিজ, যেমন থাইরয়েডাইটিস, ডায়াবেটিস মেলিটাস টাইপ 1, গ্রেভস ডিজিজ, এগুলি দেখা যাবে। আর এখানে ওয়ার্থ মেনশনিং যে রবিনসে বলা হয়েছে যে এটার সঙ্গে HL-এর খুব একটা লিঙ্ক পাওয়া যায়নি, বাট আরেকটা জায়গায় আমি দেখেছি যে HLA DR এটার সঙ্গে আর কি পাওয়া গেছে, লিঙ্ক পাওয়া গেছে, এবং যেহেতু এটা ওমেনদের বেশি হয়, এটা একটা ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন টু মেক। 60-year-old বা এরকম আর কি 60s থাকা ওমেনদের এটা বেশি হয়। তো মোটামুটি এইটা নিয়ে এটাই আমাদের শেষ।